নমস্কার। আমি গল্পটা শুরু করেছিলাম না, অসুখের দিনরাত, তার অল্প একটু অংশই আছে। আমি আজকে সেটা পড়ে নিচ্ছি। সেই যে চাঁদটা মাখন দিয়ে তৈরি, ওখানে থেমেছিলাম। তারপরের থেকে পড়ছি। এক প্রস্থ জ্ঞান দেওয়া হলে এলহাজ ফের প্রসঙ্গ পড়লেন। যা বলছিলাম, আব্দের বিজ্ঞানের সব শাখায় প্রভূত উন্নতি করেছিলেন। কি অপূর্ব ছিল তার হাতের লেখা। যুবা বয়সে চাকরি নিয়েছিলেন দার এল মাখজানে। দুর্দান্ত সাঁতার কাটতেন। তখন তিনি কাফতান পরা এক টকবগে যুবক। এক ফকির একবার আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আবদারের বুদ্ধিমত্তা এবং জ্ঞানের পরিধি দেখে তো তিনি হতবাক। তবে তখনই তিনি সন্দেহ করেছিলেন আবদারের উপর দুষ্টু জিনের দৃষ্টি পড়বে। একটি কবচ দিয়ে তাকে কাফতানে পিন করে রাখতে বলেন। গোটা গল্পটা যে আমরা খুব মন দিয়ে শুনছি, এটা বোঝাতেই প্রশ্ন করলাম, ওই কবচ সত্ত্বেও উনি ডুবে গেলেন? সেটা নিয়তির খেল। ছোট্ট একটা নৌকায় করে যাচ্ছিলেন। মাথা থেকে ফেজ টুপি খুলে কোরআন তেলাওয়াত করার পর হঠাৎই শখ হলো সাঁতার কাটবেন। জামা খুলে জলে নেমে গেলেন। এই প্রথম এল আজিরি হেসে বাধা দিল। ওই সময় কি একদম উদ্যম হয়ে সবাই সাঁতার কাটত? খুবই সঙ্গত প্রশ্ন, কিন্তু গল্পের এমন একটা সময় হেসে ওঠা উচিত নয়। অনেক কষ্টে চেপে রাখলাম। না, লয়েন ক্লথ পরা থাকতো। ওই দিনই ভুলবশত কবচটা নৌকায় ফেলে রাখলেন। সাঁতারে দুর্দান্ত রকম পটু হওয়া সত্ত্বেও বাঁচতে পারলেন না। সমুদ্র তাকে গ্রাস করল। খাওয়া শেষ হওয়ার আগেই আলোচনা থিতিয়ে আসছিল। দেখলাম বুড়ো খুব সতর্কভাবে ধীরে ধীরে চিবিয়ে খাচ্ছে। অন্য কোনো বিষয় এখন তোলা যায়? দ্রুত চিন্তা করে দেখলাম এরকম অসংখ্য গল্পের কথা মনে পড়ছে যা উনি আমাদের বহুবার শুনিয়েছেন। তার যে কোনো একটা সূত্র ধরে দিলেই হলো, সেই সূত্রে একটা থেকে আরেকটা, একের পর একটা গল্প চলে আসবে, যেগুলো শুনতে শুনতে কান পচে গেছে। ধরা যাক, বললাম, একসময় তো লোকে তাদের রাজাকে স্বীকৃতি দেওয়ার জন্য গাইতো, মৌলা আবদুল আজিজের গৌরব দিন দিন বেড়ে চলুক। ব্যাস, সঙ্গে সঙ্গে এল হাজি বলতে শুরু করবেন মৌলা আবদুল আজিজের বীর গাথা। ব্যাস, কোনো কোনো যুদ্ধে কত আদিবাসীকে তিনি পরাস্ত করেছিলেন। শেষমেশ গল্পের চাকা গড়িয়ে আসবে বহুমারির যুগে, ফরাসিদের আগমন পর্যন্ত। কিন্তু এসব নিয়ে আলোচনা বড্ড একঘেয়ে। তার চেয়ে ওর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করি না কেন? কোরআন তেলাওয়াতের পর তিনি কি করেন? মক্কা থেকে ফেরার পর কি পান করা বন্ধ করেছেন কি না? এখনও তো পাত্রী জুটল না। সময় কিভাবে কাটাচ্ছেন? নিজেকে মৃত অবস্থায় কখনো কল্পনা করে দেখেছেন? এল হাজিরি এক মনে খেয়ে যাচ্ছে। মনে হয় কোনো কিছু ওর মনে দাগ কাটছে না। ওর জগৎ রক্ত মাংসময়। লুকিয়ে সিগারেট টেনে দেখেছে, পাড়ার একটি মেয়ের পিছনে লাইন দিয়েছে, ফুটবল বলতে অজ্ঞান, গরমের ছুটিতে ইউরোপ যাওয়ার বায়না ধরেছে, এমনকি প্রয়োজন হলে সে পায়ে হেঁটেও যেতে পারে। আর আমরা আরব উপজাতিদের কথা গাথা শোনাই, ভাবি কি প্রভাব পড়তে পারে ওর মনে। কিন্তু সেসবের পর ঘুম। তারপর বন্ধুকে টেলিফোন করে তার সঙ্গে দেখা করা, কিছুক্ষণ আড্ডা, হই হল্লা, ব্যাস। তারপর সেই একঘেয়েমি। ফের অন্য কোনো বন্ধুর সঙ্গে দেখা করা, বিশ্বের সব কিছু নিয়ে বক্তব্য দেওয়া, কথা কাটাকাটি, আদান প্রদান ইত্যাদি। কিন্তু শক্তি ফুরিয়ে আসার আগে আমাদের উৎসাহ কমে আসে। ফের দৌড়ে রাস্তায় নেমে আসি। রাস্তার মেয়েদের নরম শরীরে ওঠানামা দেখে কামনা তৈরি হয়। কতবার যে বিবাহিত বন্ধুদের প্রশ্ন করেছি, সে একই ছোকে বাঁধা উত্তর পেয়েছি যে না, একেবারেই নয়। এমনকি নিজের স্ত্রীর সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও এসব শুনে রাস্তায় বেরিয়ে মেয়ে দেখতে দেখতে ভাবি, এসব পোশাক, হাই হিল আর বিজ্ঞাপনের কামাল। এসব কথা আমরা যে বুড়োকে কতবার বলেছি, প্রত্যেকবারই জবাব এসছে এসব ফালতু কথা। ভালোবাসার সাহায্যে আমরা যৌন দাসত্ব কাটিয়ে উঠতে পারি। সে ভালোবাসাটা কেমন, সেটা কোথায়? এই যে তোমাদের মতো নৈরাশ্যবাদীদের নিয়ে বিপদ, আমার কথায় যদি ধরো, এরপর সে একটা নেহাতি সাদামাটা গল্প শোনায়। সবাই মিলে এক মহিলার সঙ্গে বুড়োর বিয়ে দেওয়ার চেষ্টা করে। মহিলা আত্মহত্যার হুমকি দেয়।
এইভাবে একের পর এক মুহূর্ত এসে আমাদের বুঝিয়ে দেয় যৌনতায় যে শুধু আমাদের ভাবনাকে আলোড়িত করে তা তো নয়, অপরাধ, আত্মহত্যা, বিপ্লব এসব কিছুই আমাদের টানে। আরও অনেক আলোড়ন রয়েছে, কিন্তু দৈনন্দিন জীবনকে এলোমেলো করে দেওয়ার মতো কিছু নয়। কিন্তু লেখালেখি? বুড়ো গম্ভীর হয়ে যায়, চট করে কোনো উত্তর দিতে চায় না। সন্ধ্যা ঘনিয়ে এলে সে অবসাদ ফের গ্রাস করে নেয়। মন খারাপ তাড়া করে ভাবি ডাক্তারের দাওয়াইটা পরখ করব, কিন্তু ডাক্তার তো স্পষ্ট জানিয়ে দিয়েছেন যা করার সকালে, সন্ধ্যায় নয়। রাস্তায় পায়চারি করার জন্য বেরোই, প্রতিটি মুখের খুঁটিনাটি নজর করতে করতে হাঁটতেই থাকি। সমস্ত কাফেতে মানুষ উপচে পড়ছে, চোখের পলকে ফাঁকা হয়ে যাচ্ছে বিয়ারের বোতল, হাসি আর হাততালির শব্দ বাড়ছে। আর এই সব কিছুর মধ্যেই বিষণ্ণতা যেন দাঁত বসাতে থাকে। দ্রুত গতিতে গাড়ি ছুটে যায়, যাত্রী বোঝায় বাস চলে মন্থর গতিতে। সিনেমা হলের পোস্টারে হাসি মুখে তাকিয়ে থাকেন নায়ক নায়িকারা। মনে হয় চারপাশের এই সমস্ত কিছু আমাদের কাছ থেকে দৌড়ে সরে যাচ্ছে। আটকানোর প্রাণপণ চেষ্টা করছি, তাদের মুখের উপর চেঁচিয়ে বলছি, তোমরাও যেও না। তবে এই চিন্তা অর্থহীন, মূর্খের মতো। ফের ভাবতে বসি, কোনো উপায় কি নেই? বাড়ি ফিরে এই জীবন বৃত্তান্ত লিখতে বসি। বিন্দু বিন্দু করে যে জীবন আমরা কাটিয়ে দিচ্ছি। খুব সুন্দর, ভাবটা একটু অন্য, লেখা স্টাইলটাও হয়তো একটু অন্য রকমের, কিন্তু শুনলে বা পড়লে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজ আসি, টাটা।